এই লেকচারে আমরা প্রথমে ডিফিউশন সম্বন্ধে আলোচনা করব। আমরা অলরেডি আগের দুটি লেকচারে ট্রান্সপোর্ট ফেনোমেনার দুটি পার্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে ভিসকোসিটি এবং অপরটি হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। আজকে আমরা ডিফিউশন সম্বন্ধে আলোচনা করব। আমরা অলরেডি বলেছিলাম যে ডিফিউশন is the phenomena arising out of transference of mass due to difference in concentration and resulting finally in the equilibrium distribution in concentration। অর্থাৎ ডিফিউশন মানেটা কি না, ডিফিউশন মানে হচ্ছে যে এখানে মাসের একটা ট্রান্সফার হবে। এবং কেন হবে, দেখা যাবে যে যদি কোনো একটা সিস্টেমে যদি দুটো জায়গায় আমি যদি কনসিডার করি যে কনসেন্ট্রেশনের ডিফারেন্স আছে, অর্থাৎ মলিকুলগুলোর যে কনসেন্ট্রেশন আছে তার একটা ডিফারেন্স আছে, তাহলে কি হবে যে এই ডিফারেন্সটার উপর ভিত্তি করে মাসের একটা ট্রান্সপোর্ট হবে, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মাসের একটা ট্রান্সফার হবে। এইটাকেই আমরা বলি যে ডিফিউশন প্রসেস। তো এই ডিফিউশন দুটো আলাদা রকমের হতে পারে। একটা হচ্ছে যে সেলফ ডিফিউশন, when it occurs in one single gaseous system, and interdiffusion আরেকটা টাইপের ডিফিউশন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না ইন্টারডিফিউশন, when two different gases communicate with each other। অর্থাৎ একটা সিঙ্গেল সিস্টেমের মধ্যে ডিফিউশন হলে আমরা বলছি সেলফ ডিফিউশন, এবং যদি দুটো ডিফারেন্ট গ্যাস যদি একে অপরের মধ্যে যদি ডিফিউজ যদি করে তখন আমরা যেটা বলছি যে সেটা হচ্ছে ইন্টার ডিফিউশন। উই শ্যাল কনসার্ন আওয়ারসেলভস হেয়ার উইথ সেলফ ডিফিউশন অনলি। অর্থাৎ আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে সেলফ ডিফিউশনের জন্য। এইবার আমরা ডিফিউশন কোএফিসিয়েন্টের একটা এক্সপ্রেশন বের করার চেষ্টা করব। আগে যেমন আমরা ভিসকোসিটি বা থার্মাল কন্ডাক্টিভিটির জন্য একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করেছি, ঠিক একইভাবে আমরা ডিফিউশন কোএফিসিয়েন্টের জন্য তার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফাইন্ড করার চেষ্টা করছি। লেট এন বি দ্য কনসেন্ট্রেশন অন দ্য রেফারেন্স প্লেন এক্স ওয়াই। তাহলে আমরা কি করলাম যে একটা রেফারেন্স প্লেন কনসিডার করছি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে এখানে এক্স ওয়াই হচ্ছে একটা প্লেন। সেই প্লেন কি হচ্ছে না, সেটা হচ্ছে একটা রেফারেন্স প্লেন। এই রেফারেন্স প্লেনে কনসেন্ট্রেশন ফর দ্য মলিকুলস হচ্ছে স্মল এন, and the concentration above and below the reference plane will be n plus dn by dz and n minus dn by dz respectively, যেখানে dn by dz হচ্ছে কি না কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। আমরা এই ট্রিটমেন্টটা যদি আগের দুটো ডেরিভেশন বুঝতে পারি তাহলে এটাও বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আমরা আগের ক্ষেত্রেও ঠিক একইভাবে এই আলোচনাটা করছিলাম যে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকবে, যে কোয়ান্টিটিটার কথা আমরা আলোচনা করছি, যেমন এখানে ডিফিউশন সম্বন্ধে বলছি, তাহলে ডিফিউশনের একটা গ্রেডিয়েন্ট থাকবে টুয়ার্ডস জেড অ্যাক্সিস বরাবর, এবং সেই গ্রেডিয়েন্টটা হচ্ছে কি যে ডিএন বাই ডিজেড। এবং আমরা ধরে নিচ্ছি যে সেই রেফারেন্স প্লেনের ওপরের দিকে কনসেন্ট্রেশন বেশি আছে, আমরা এটা অ্যাসিউম করছি, তাহলে সেটা হবে এন প্লাস ডিএন বাই ডিজেড। এবং নিচের দিকে আমরা ধরে নিচ্ছি যে কনসেন্ট্রেশন কম আছে, তাহলে নিচের দিকে কনসেন্ট্রেশন হচ্ছে এন মাইনাস ডিএন বাই ডিজেড। এইবার আমরা যেটা করছি যে আমরা একটা এলিমেন্টাল ভলিউম ডিভি কনসিডার করছি। এই যে ভলিউম ডিভি যেটা আছে তার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা ফাই। এবং আমরা আরও একটা কাজ করছি, সেটা হচ্ছে যে এক্স ওয়াই প্লেনের ওপরে একটা এরিয়া, ছোট এরিয়া, এলিমেন্টাল এরিয়া আমরা বলতে পারি, সেটা হচ্ছে ডিএ। এই ডিএটাকে কনসিডার করলাম, কার ওপরে না এক্স ওয়াই প্লেনের ওপরে এই ডিএ এরিয়াটা থাকবে। দ্য ভার্টিক্যাল হাইট অফ ডিভি ইজ জেড ইজ ইকুয়াল টু আর কস থিটা। এই যে ডিভির যে হাইট যেটা হবে এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে ডিভির যেটা হাইট হবে সেটা ডেফিনেটলি কী হবে না আর কস থিটা, যেহেতু এর কোঅর্ডিনেট আছে আর থিটা ফাই, তাহলে জেড অ্যাক্সিস বরাবর যে হাইট যেটা সেটা হচ্ছে আর কস থিটা হবে। দ্য নাম্বার অফ মলিকুলস হ্যাভিং ভেলোসিটি লাইং বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি অ্যান্ড কন্টেন্ট ইন ডিভি ইজ। এইবার আমরা একটা ক্যালকুলেশন যেটা করছি সেটা হচ্ছে কি না
আগে আমি দেখে নিলাম যে এই যে ডিভির হাইট কত, ডিভির হাইট হচ্ছে আর কস থিটা, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কত না ডিএন বাই ডিজেড। তাহলে এই যে ডিভি মানে ভলিউম যেটা আছে তার মধ্যে তাহলে মলিকুলার কনসেন্ট্রেশন কত হবে না এন প্লাস ডিস্ট্যান্স ইন্টু ডিএন বাই ডিজেড, ডিস্ট্যান্স হচ্ছে আর কস থিটা, আর কস থিটা যেতে গেলে কতটা মলিকুল পাচ্ছি আমরা, তাহলে এন প্লাস আর কস থিটা ইন্টু ডিএন বাই ডিজেড। এর সঙ্গে আমরা যেটা করছি যে আমরা যেহেতু বললাম যে সি এবং সি প্লাস ডিসি এই ভেলোসিটি রেঞ্জের মধ্যে কতগুলো মলিকুল থাকবে না সেটা আমরা ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করব, এটা আমরা আগেই দেখেছিলাম। এই সংখ্যাটা হচ্ছে 4πa³ e⁻⁻ বিসি স্কোয়ার সি স্কোয়ার ডিসি, আর ইন্টু ডিভি যেহেতু আছে আর কি, সেই ডিভিটাকে আমরা মাল্টিপ্লাই করছি ইউনিট ভলিউমের জন্য অত, তাহলে ডিভিতে কতটা থাকবে। তাহলে এই হচ্ছে যে নাম্বার অফ মলিকুলস হ্যাভিং ভেলোসিটি বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি, এবং সেগুলো যাতে করে ও ডিভি ভলিউমের মধ্যে আছে, তাহলে এই হচ্ছে আমার টোটাল মলিকুলের সংখ্যা। এইবার বিকজ অফ কলিশন দ্য নাম্বার অফ নিউ পাথস ডিএন প্রাইম অ্যারাইজিং আউট অফ দ্য এলিমেন্টাল ভলিউম ইন টাইম ডিটি ইজ গিভেন বাই। এবার আমরা যেটা বলছি যে ওই এলিমেন্টাল ভলিউমগুলোর মধ্যে যে মলিকুলস আছে তাদের মধ্যে নিশ্চয়ই কলিশন হবে। এবার কলিশন হওয়ার জন্য এই মলিকুলগুলো সেই ডিভি থেকে বেরিয়ে আসবে। এবার কতগুলো বেরিয়ে আসবে সেটা আমরা কিভাবে পাবো না, আমার টোটাল মলিকুলের সংখ্যাটা আমার জানা আছে, তাকে প্রথমে যেটা করতে হবে যে কলিশন প্রবাবিলিটি দিয়ে গুণ করতে হবে। তো দেখা যাচ্ছে যে এই যে ডিএন প্রাইম, আমরা যদি বলি যে সেই মলিকুলগুলো হচ্ছে ডিএন প্রাইম যেটা কলিশনের জন্য ডিভি থেকে বেরিয়ে আসছে, তাহলে কলিশন প্রবাবিলিটি হচ্ছে পিসি ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে সি বাই ল্যামডা দিয়ে আগে যে আমার টোটাল মলিকুলের এক্সপ্রেশন যেটা ছিল সেটাকে আমাকে গুণ করতে হবে, ইন্টু ডিটি হবে, যেহেতু আমার ডিটি টাইমে কতগুলো মলিকুল বেরিয়ে আসছে সেটা আমরা কনসিডার করছি, তাহলে মাল্টিপ্লাইড বাই ডিটি হবে। তাহলে এই হচ্ছে কি যে নাম্বার অফ নিউ পার্টস ডিএন প্রাইম অ্যারাইজিং আউট অফ দ্য এলিমেন্টাল ভলিউম ইন টাইম ডিটি। এইবার এই যে মলিকুল যেগুলো ডিভি থেকে বেরিয়ে আসছে সেটা এই ডিএ এরিয়ার মধ্য দিয়ে কতটা পার্ট যাবে সেটা আমরা কিভাবে বার করব না, তার জন্য আমি যদি এই ছবিটা দেখি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো যে ডিভি থেকে এই মলিকুলগুলো বেরিয়ে আসছে ডিএ এর ওপর দিয়ে যাচ্ছে। তাহলে বেসিক্যালি এই ডিএ থেকে ডিভি পর্যন্ত আমরা যে সলিড অ্যাঙ্গেল টানবো সেই সলিড অ্যাঙ্গেলের মধ্য দিয়ে যতগুলো মলিকুল যাবে সেগুলো ডিএর মধ্য দিয়ে যাবে। তাহলে সলিড অ্যাঙ্গেলের ভ্যালু আমরা জানি, এটা আমরা আগেও ব্যবহার করেছি এক্সপ্রেশনটা, সেটা হচ্ছে ডিএ কস থিটা বাই 4πr², এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেলটার ভ্যালু, ইন্টু কত হবে ডিএন প্রাইম হবে, মানে ডিএন প্রাইমের এতটা ফ্র্যাকশন, সলিড অ্যাঙ্গেলের যে ভ্যালু যেটা আছে ডিএন প্রাইম ইন্টু সলিড অ্যাঙ্গেল, এই যে ফ্যাক্টর যেটা এটাই হবে ডিএন, যেটা কিনা ওই ডিএ যে এরিয়া তার মধ্য দিয়ে যাবে। তাহলে আমরা এই সলিড অ্যাঙ্গেলের এক্সপ্রেশনটা দিয়ে ডিএন প্রাইমটাকে গুণ করে আলটিমেটলি ডিএনের একটা এক্সপ্রেশন পেলাম, এটাকে একটা সিম্পলিফাই করার চেষ্টা করলাম। ডিভির ভ্যালুটাকে বসিয়েছি আমরা, ডিভি সমান আমরা ইউজ করেছি যে r² sin θ d θ d⁵ dr, যেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন ইন টার্মস অফ পোলার কোঅর্ডিনেট। এইবারে আরেকটা আমাকে বিষয় ভাবতে হবে যে যে ডিভি থেকে যে মলিকুলগুলো বেরিয়েছিল এগুলো অ্যাকচুয়ালি ডিএতে যখন পৌঁছাবে তখন সবগুলো কিন্তু পৌঁছাতে পারবে না, কিছুটা অংশ পৌঁছতে পারবে। এটা আমরা সারভাইভাল ইকুয়েশনের কনসেপ্ট দিয়ে এই ব্যাপারটাকে আমরা ভাববো, এটা আমরা আগেও আলোচনা করেছিলাম। তো সারভাইভাল ইকুয়েশান হচ্ছে কি না, যদি ডিএন সংখ্যায় যদি মলিকুলগুলো বেরোয় তাহলে ডিএন ইন্টু e⁻⁻r/λ এই ফ্র্যাকশানটা ওই ডি এর মধ্যে পৌঁছাবে। তাহলে এই কনসেপ্টটাকে আমাকে ইউজ করে নিতে হবে। তাহলে এই ফ্যাক্টরটা দিয়ে, অর্থাৎ সারভাইভাল ফ্যাক্টর যেটা আছে e⁻⁻r/λ, এই ফ্যাক্টরটা দিয়ে গুণ করে আমি আলটিমেটলি মানে নেট এক্সপ্রেশন যেটা আছে মলিকুলসের, টোটাল মলিকুলসের যে নেট এক্সপ্রেশন সেটা আমরা পাচ্ছি। এইবারে আমরা একটা বিষয় কনসিডার করছি, যেটা হচ্ছে কি না টোটাল নাম্বার অফ মলিকুলস ক্রসিং ডিএ ইন টাইম ডিটি ডাউনওয়ার্ড, অর্থাৎ মলিকুলগুলো ওপর থেকে নিচের দিকে নামছে, যেটা আমরা আগেও ভিসকোসিটি বা কন্ডাক্টিভিটির ক্ষেত্রে আলোচনা করেছিলাম যে মলিকুলগুলো যখন ওপর থেকে নিচের দিকে নামছে, ওপরে কি আছে না কনসেন্ট্রেশনটা বেশি আছে কিন্তু, তাহলে আমি কি করছি যে ওপর থেকে কতগুলো মলিকুলস নিচের দিকে নামছে তখন কি করব, এই যে n প্লাস আর কস থিটা ডিএন বাই ডিজেড, এখানে n প্লাস হবে, প্লাস সাইনটা আমরা ইউজ করছি যে ওপর থেকে কতগুলো মলিকুলস নিচের দিকে যাচ্ছে, তাহলে আমি একটা এক্সপ্রেশন পেলাম ডাউনওয়ার্ড মোশনের জন্য। এইবার কি হবে যে সিমিলারলি এই নিচ থেকে কতগুলো মলিকুল ওপরের দিকে যাবে সেই ক্যালকুলেশন যখন আমরা করব তখন কি করব
তখন এন প্লাস হবে না, তখন হবে এন মাইনাস আর কস থিটা ডিএন বাই ডিজেড। রেস্ট অফ দ্য এক্সপ্রেশন কিন্তু একই থাকবে, খালি এই এন প্লাসের জায়গায় হয়ে যাবে এন মাইনাস। তাহলে এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যে মলিকুলসগুলো যাচ্ছে। তাহলে আলটিমেটলি নেট মলিকুলস ক্রসিং ডিএ কত হবে না, দুটো এক্সপ্রেশনের সাবট্রাকশন করতে হবে। তাহলে সাবট্রাকশন করার পরে আমি ধরে নিচ্ছি যে নেট নাম্বার অফ মলিকুলস ইজ ক্যাপিটাল এফ, দ্যাট ক্যাপিটাল ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই রাইট হ্যান্ড সাইডটাকে আমরা ইন্টিগ্রেশন করে একটু সিম্পলিফিকেশান করে আমরা আলটিমেটলি যে ভ্যালু যেটা পাবো দ্যাট ইজ ইকুয়াল টু 1/3 ল্যামডা সি বার ডিএ ডিটি ডিএন বাই ডিজেড। এটা হচ্ছে আলটিমেটলি এক্সপ্রেশন আফটার অ্যালজেব্রিক সিম্পলিফিকেশান। তো এইবারে আমরা একটা টার্মকে ডিফাইন করছি, টার্মটার নাম দিচ্ছি যে কোএফিসিয়েন্ট অফ ডিফিউশন। কোএফিসিয়েন্ট অফ ডিফিউশন ক্যাপিটাল ডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ মলিকুলস দ্যাট ক্রস unit area, that is dA is equal to 1, in unit time, that is dt is equal to 1, for unit concentration gradient, that is dN by dz is equal to 1. তাহলে আমি কি বললাম যে কোএফিসিয়েন্ট অফ ডিফিউশন হচ্ছে একটা নাম্বার অফ মলিকুলস যেটা একক ক্ষেত্রফল ক্রস করছে, অর্থাৎ ইউনিট এরিয়া ক্রস করছে, মানে ডিএ ইজ ইকুয়াল টু 1, ইউনিট টাইমে যাচ্ছে ডিটি ইজ ইকুয়াল টু 1, এবং ফর ইউনিট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অর্থাৎ ডিএন বাই ডিজেড ইজ ইকুয়াল টু 1। তাহলে এই তিনটে ফ্যাক্টর 1 ইউজ করার পরে আমি তাহলে আলটিমেটলি কী পেলাম যে ডি ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু 1/3 ল্যামডা সি বার ইজ ইকুয়াল টু ইটা বাই রো। কেন কি ইটা ইজ ইকুয়াল টু 1/3 mn সি বার ল্যামডা, দ্যাট ইজ ইকুয়াল টু 1/3 রো সি বার ল্যামডা। তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ ডিফিউশনের একটা ফাইনাল এক্সপ্রেশন আমরা পেলাম, ডি ইজ ইকুয়াল টু 1/3 ল্যামডা সি বার অথবা ডি ইজ ইকুয়াল টু ইটা বাই রো। এবং এই এক্সপ্রেশনটাতে দেখা যাচ্ছে যে এই কোএফিসিয়েন্ট অফ ডিফিউশনের সঙ্গে মিন ফ্রি পাথ ল্যামডা এবং ভেলোসিটি অফ দ্য মলিকুলস এদের একটা রিলেশন আছে। শুধু তাই না, আমরা ভিসকোসিটির যে এক্সপ্রেশন ইটা, এই ইটার সঙ্গেও কিন্তু ডি এর একটা রিলেশন আছে, ডি ইজ ইকুয়াল টু কী হচ্ছে না ইটা বাই রো। তাহলে আমরা আলটিমেটলি ট্রান্সপোর্ট ফেনোমেনার যে তিনটে মেন যে ফেনোমেনা অর্থাৎ ভিসকোসিটি, থার্মাল কন্ডাক্টিভিটি এবং ডিফিউশন, এই তিনটি সম্বন্ধেই বিভিন্ন লেকচারে আমরা আলোচনা করলাম। কিন্তু আমরা যখন এই ম্যাথমেটিক্যাল ডেরিভেশনগুলো যখন করেছিলাম তখন আমরা কিছু ক্রুড অ্যাজাম্পশন করেছিলাম, বা অনেক ক্ষেত্রে কি হয়েছিল যে অনেক ক্রিটিক্যাল ফেনোমেনা অনেক সিম্পলিফাইডভাবেই আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এর জন্য কি হয়েছে যে আমরা যে সমস্ত এক্সপ্রেশনগুলো এখন অবধি ডিরাইভ করেছি, বাস্তবে দেখা যায় যে এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে ওই এক্সপ্রেশনগুলো কিন্তু এক্স্যাক্ট ভ্যালিড হচ্ছে না। তো কি কি তফাৎ হচ্ছে সেই বিষয়ে আমরা এবার একটু আলোচনা করে নেব। প্রথমে আসা যাক যে ভিসকোসিটির ব্যাপারে। আমরা ভিসকোসিটির ক্ষেত্রে ইটা ইজ ইকুয়াল টু বলেছিলাম যে 1/3 mn সি বার ল্যামডা ইজ ইকুয়াল টু 1/3 রো সি বার ল্যামডা। কিন্তু আমরা যখন এই যে ভিসকোসিটির এক্সপ্রেশনটা যখন ডিরাইভ করেছিলাম তখন মিন ফ্রি পাথ ল্যামডা যেটা আছে সেই ল্যামডার এলিমেন্টারি এক্সপ্রেশন যেটা ছিল সেটা ইউজ করেছিলাম, ম্যাক্সওয়েলের ইকুয়েশনটা আমরা ইউজ করিনি। এবার আমরা যদি ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে ল্যামডার যে এক্সপ্রেশন সেই এক্সপ্রেশনটা যদি ইউজ করি তাহলে আলটিমেটলি ইটা সমান যেটা হবে সেটা হচ্ছে এম সি বার ডিভাইডেড বাই 3√2 পাই সিগমা স্কোয়ার। এই ইকুয়েশন 2টা আমরা লক্ষ্য করি, এই ইকুয়েশন 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে ইটার এক্সপ্রেশন। যখন আমরা ল্যামডার যে এক্সপ্রেশন সেটা যদি ম্যাক্সওয়েলের এক্সপ্রেশনটা ইউজ করি তখন ইটা সমান এরকম একটা এক্সপ্রেশন বেরোবে। তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা কি কি জানতে পারছি সেই ব্যাপারগুলো আমরা একটু দেখে নিই। Since none of the quantities m, c bar, sigma is a function of pressure, eta appears to be independent of pressure or density of the gas. আমরা আরেকবার দেখে নিই, এই যে তিনটে কোয়ান্টিটির উপরে মূলত এটা ডিপেন্ড করছে কি কি না এম, সি বার এবং সিগমা। এম হচ্ছে মাস, সি বার হচ্ছে ভেলোসিটি, সিগমা হচ্ছে ক্রস সেকশন। তাহলে এই তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করছে, কিন্তু দেখা যাচ্ছে এই তিনটে জিনিস কিন্তু কেউই প্রেশারের উপরে ডিপেন্ড করে না, প্রেশারের ফাংশন নয়। তাহলে আলটিমেটলি ইটা শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার অর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডেন্সিটি। দিস কনক্লুশন অ্যাট ফার্স্ট সাইট সামহাট সারপ্রাইজিং,
has been verified by Mayer, Maxwell and others experimentally from a low pressure of few millimeter of mercury to several atmosphere। অর্থাৎ ওনারা এই যে ইটার যে ডিপেন্ডেন্স, ওরা প্রেশারের উপরে ডিপেন্ডেন্সটা এক্সপেরিমেন্টালি দেখেছিলেন, খুব লো টেম্পারেচার থেকে শুরু করে খুব হাই টেম্পারেচার পর্যন্ত। দিস কনফার্মেশন ইজ ওয়ান অফ দ্য ট্রাম্পস অফ দ্য কাইনেটিক থিওরি। মানেটা হচ্ছে এরকম যে মোটামুটি তাই হয় যে এটা বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার থাকে মোর অর লেস, বাট অ্যাট এক্সট্রিমলি লো প্রেশার however this is found to be no longer valid and the reason is not far to seek। তার মানেটা হচ্ছে কি যে যদিও মোর অর লেস আমরা বলছি যে ইটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার, কিন্তু এক্সট্রিমলি লো প্রেশারে এই যে এক্সপ্রেশন যেটা আছে এই এক্সপ্রেশনটা কিন্তু ভ্যালিড হচ্ছে না। অ্যাজ উই লোয়ার দ্য প্রেশার ল্যামডা দ্যাট ইজ দ্য মিন ফ্রি পাথ গ্র্যাজুয়ালি ইনক্রিজেস। কারণ কি প্রেশারটা আমরা অনেক কম করে দিচ্ছি। প্রেশার কম করা মানেটা কি? প্রেশার কম করা মানে হচ্ছে তখন মলিকুলগুলোর মধ্যে অতটা কলিশন হবে না, এনার্জি বাড়িয়ে দিলে কলিশন বেশি হবে, কিন্তু প্রেশার আমরা যখন কম করে দিচ্ছি তখন কি হচ্ছে, মলিকুলার মোশনটা সেরকম আর হচ্ছে না। তাহলে কি হচ্ছে যে মিন ফ্রি পাথটা কী হবে, যে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে যাবে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে যাবে অ্যান্ড অ্যাট এক্সট্রিমলি লো প্রেশার ল্যামডা বিকামস কম্পারেবল টু দ্য ডাইমেনশন অফ দ্য ভেসেল। অর্থাৎ যত প্রেশারটা আমরা কমিয়ে যাবো, ল্যামডা বাড়তে বাড়তে কী হবে, গ্যাসটা যে কন্টেনারে আছে সেই কন্টেনারের ডাইমেনশনের সঙ্গে সমান হয়ে যাবে অ্যান্ড দেয়ার আফটার ইট ক্যান নট ইনক্রিজ এনি ফার্দার অ্যান্ড বিকামস কনস্ট্যান্ট। তারপরে এই ল্যামডার মান তার বাড়তে পারবে না, সেটা হচ্ছে ল্যামডার ম্যাক্সিমাম মান। এরপর আমরা ধরে নিচ্ছি যে প্রেশারটাকে আরও কমিয়ে দিলাম, অর্থাৎ ল্যামডার মানের কোনো চেঞ্জ হলো না, সে কনস্ট্যান্ট থেকে গেল। কিন্তু আমি যদি প্রেশারটাকে ফার্দার যদি রিডিউস করতে থাকি তখন কি ঘটনাটা ঘটবে, যে এনি ফার্দার ডিক্রিজ অফ প্রেশার রিডিউসেস রো, অর্থাৎ কি সে ডেন্সিটিটাকে কমিয়ে দেবে অ্যান্ড হেন্স ইটা। কারণ কি ইটা তো ডেন্সিটির উপর নির্ভর করে, ইটা ইজ ইকুয়াল টু 1/3 রো সি বার ইন্টু ল্যামডা আমরা জানি। তাহলে ইটার সঙ্গে রো এর একটা রিলেশন আছে। তাহলে খুব প্রেশারটাকে আমরা যদি কমিয়ে ফেলি তখন কি হবে, রো কমে যাচ্ছে, রো কমে যাওয়ার জন্য আলটিমেটলি যে ইটা যেটা আছে ইটাটা আলটিমেটলি কমে যাচ্ছে। সুতরাং এক নম্বর যে ইকুয়েশন যেটা থেকে আমরা পাচ্ছি যে বিকজ ল্যামডা ইজ কনস্ট্যান্ট বাট ইটা ডিক্রিজেস ডিউ টু দ্য ডিক্রিজ অফ রো। Thus at very low pressures viscosity should rapidly decrease with decrease of pressure. This was verified by Crookes. We may also look at the phenomena from another angle. At extremely low pressures collisions are few and far between and the very assumptions we made in the direction of the expression for eta no longer holds। মানে বেসিক্যালি যেটা এখানে বলতে চাওয়া হয়েছে যে আমরা যেহেতু এক্সট্রিমলি লো প্রেশারের কথা বলছি, তাহলে কলিশন যেগুলো আছে কলিশন প্রায় হবে না বললেই চলে, এবং আমরা যে ডিরেকশন যেটা করেছিলাম ইটার জন্য সেই ইটার ওই ডিরেকশনটা কিন্তু আলটিমেটলি ভ্যালিড হবে না। তো বেসিক্যালি যাই হোক না কেন যেটা হচ্ছে আর কি যে এক্সট্রিমলি লো প্রেশারে ইটার ভ্যালুটা একটু কমে যায়, বাট আদারওয়াইজ এটা মোর অর লেস ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার থাকে। The departure from the conclusion pressure independence of sigma is also observed at extremely high pressures when lambda becomes comparable with molecular diameters and the transport is not through lambda but through lambda plus sigma cos theta। মানে বেসিক্যালি আমরা যদি উল্টো ঘটনাটা এবার যদি ভাবি যে এক্সট্রিমলি হাই প্রেশার করে দিলাম তখন কি ঘটনাটা দেখা যাবে। প্রথমে কিছুক্ষণ দেখা যাবে যে যদিও আমরা প্রেশারটা বাড়িয়ে যাচ্ছি বাট ল্যামডাটা মোর অর লেস ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার থাকছে, কিন্তু দেখা যাবে যখন এক্সট্রিমলি হাই প্রেশার যখন হবে তখন কি হবে যে কলিশনটা কিন্তু তখন সাংঘাতিকভাবে বেড়ে যাবে। তখন যে মিন ফ্রি পাথের যে এক্সপ্রেশন আমরা ল্যামডা যেটা বলেছিলাম সেটা আর ভ্যালিড হবে না, আলটিমেটলি সেটা ল্যামডা প্লাস সিগমা কস থিটা হয়, এবং সেই ক্ষেত্রে ইটা বাই রো এর একটা এক্সপ্রেশন এখানে দেওয়া আছে, সেই এক্সপ্রেশনটা মোটামুটি ফলো করে, সেটা হচ্ছে ফর অনলি এক্সট্রিমলি হাই প্রেশার, অর্থাৎ খুব হাই প্রেশারের জন্য এখানে যে এক্সপ্রেশন যেটা দেওয়া আছে সেটা তখন ভ্যালিড হবে। এইবারে আরেকটা ব্যাপার আমাদেরকে বলতে হবে যে আমরা এই যে 2 নম্বর ইকুয়েশন মানে আরেকবার দেখে নেওয়া যাক ইকুয়েশনটা, যে এখানে দেওয়া আছে যে ইটা ইজ ইকুয়াল টু এম সি বার, মানে ইটাটা কি না প্রপোর্শনাল টু সি বার। সি বার মানে কি না অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য মলিকুলস। কিন্তু আমরা জানি যে অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য মলিকুলসের এক্সপ্রেশনটা কী আছে, সেটা হচ্ছে √অফ
8 kT by pi m. That means C bar is proportional to root T. তার মানেটা যেটা দাঁড়াচ্ছে যে এটা শুড বি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ টেম্পারেচার থিওরিটিক্যালি, বাট দ্য এক্সপেরিমেন্ট শো দ্যাট দ্য ভ্যারিয়েশন ইজ মাচ মোর র্যাপিড, অর্থাৎ এটা রুট টি এর উপরে নির্ভর করে না, বরং দেখা যায় যে এই টি এর সঙ্গে এইটার যে ভ্যারিয়েশন যেটা আছে এটা কিন্তু অনেকটা র্যাপিড হয়। দিস ইজ বিকজ উই হ্যাভ কনসিডার্ড the molecules as rigid elastic spheres without any mutual interaction. আমরা যখন এই কাইনেটিক থিওরিটা ডিরাইভ করেছিলাম তখন অনেকগুলো অ্যাজাম্পশন করেছিলাম, তার মধ্যে একটা হলো যে আমরা বলেছিলাম যে এই মলিকুলগুলো কিন্তু রিজিড ইলাস্টিক স্ফিয়ার হবে এবং তাদের মধ্যে কোনো রকমের মিউচুয়াল ইন্টারাকশন থাকবে না। ইনফ্যাক্ট হাউএভার দে আর সারাউন্ডেড বাই এ ফোর্স ফিল্ড রিপালসিভ ইন ক্যারেক্টার, কিন্তু বাস্তবে কি দেখা যায় যে তাদের মধ্যে নিশ্চয়ই ইন্টারমলিকুলার একটা ফোর্স ফিল্ড কাজ করবে এবং নিশ্চয়ই এই যে ফোর্স ফিল্ড যেটা হবে দ্যাট ইজ রিপালসিভ ইন ক্যারেক্টার। তাহলে হোয়েন দ্য টেম্পারেচার ইনক্রিজেস সো ডাজ দ্য ভেলোসিটি অফ মলিকুলস, তাহলে টেম্পারেচার বাড়ছে ভেলোসিটিও বেড়ে যাচ্ছে, অ্যান্ড দে পেনিট্রেট ইনটু ইচ আদার্স ফোর্স ফিল্ড টু সাম এক্সটেন্ট, এবং কি হচ্ছে যে মলিকুলগুলো একে অপরের ফোর্স ফিল্ডের মধ্যে পৌঁছে যাচ্ছে। তাহলে যেটা দেখা যায়, প্রথমে যেটা বলা হয়েছিল যে এই মলিকুলগুলোর এফেক্টিভ সাইজটা ডিক্রিজ করে এবং যেটা হয় যে অ্যাট হায়ার টেম্পারেচার রেজাল্টিং ইন এ ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ ইটা। বাট এইটা পরে সাদারল্যান্ড যখন অ্যানালিসিস করলেন উনি যেটা বললেন সেটা আমরা একটু জেনে নিই। বাট সাদারল্যান্ড ইন হিজ অ্যানালাইসিস অ্যাসিউম দ্যাট দ্য মলিকুলস আর রিজিড স্ফিয়ার্স উইথ এ উইক অ্যাট্রাকটিভ ফোর্স দ্যাট র্যাপিডলি ফলস অফ উইথ ডিস্ট্যান্স। সাদারল্যান্ডের যে অ্যাজাম্পশন যেটা ছিল, আমরা আগে যেটা বললাম যে ফোর্স ফিল্ডটা রিপালসিভ ইন নেচার, বাট সাদারল্যান্ড যিনি অ্যানালিসিস যেটা করেছিলেন উনি বলেছিলেন যে এই যে ফোর্স ফিল্ড যেটা আছে সেটা উইকলি অ্যাট্রাকটিভ ফোর্স অ্যান্ড ইট র্যাপিডলি ফলস অফ উইথ ডিস্ট্যান্স। The effect of the attractive forces is to increase the collision frequency and is equivalent to a decrease in lambda or increase in sigma. তাহলে এই যে উইক অ্যাট্রাকটিভ ফোর্স যেটা আছে সেটা কি করছে না, সেটা কলিশন ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দিচ্ছে, কলিশন ফ্রিকোয়েন্সিকে বাড়াচ্ছে, ল্যামডাকে কমিয়ে দিচ্ছে, অথবা কলিশন ক্রস সেকশন সিগমাটাকে ইনক্রিজ করে দিচ্ছে। দ্য এফেক্টিভ মলিকুলার ডায়ামিটার হচ্ছে কি সিগমা, কারণ সিগমা ক্রস সেকশন, বাট এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে এফেক্টিভ মলিকুলার ডায়ামিটার। হিজ ডিটেল অ্যানালিসিস শোড দ্যাট দ্য রেজাল্টস ক্যান বি কারেক্টলি এক্সপ্রেসড if sigma square is substituted by sigma infinity square into 1 plus b by t, where b is a constant. Sigma infinity is the value of sigma at t is equal to infinity and sigma is the molecular diameter at capital T. তাহলে আলটিমেটলি সাদারল্যান্ড একটা এক্সপ্রেশন দিয়েছিলেন দ্যাট ইজ ইটা ইজ ইকুয়াল টু a root t ডিভাইডেড বাই 1 প্লাস b বাই t, যেখানে a হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই যে রিলেশন যেটা আছে এই রিলেশনটাকে সাদারল্যান্ডসের ফর্মুলা বলা হয়। And was found by Smith to hold for air, hydrogen, helium, etc. between minus 195 to 185 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ স্মিথ এটা দেখেছিলেন যে এক্সপেরিমেন্টালি এটা এয়ার, হাইড্রোজেন, হিলিয়াম এদের ক্ষেত্রে ভ্যালি রয়েছে এবং অনেকটা টেম্পারেচার জুড়ে, ফ্রম minus 195 ডিগ্রি টু 185 ডিগ্রি। But Owens and others found it inadequate for hydrogen and helium at very লো টেম্পারেচার, বাট কিছু ডেভিয়েশনও দেখা গিয়েছিল। তো যাই হোক না কেন সাদারল্যান্ডের ফর্মুলা মোরলেস অনেক গ্যাসের ক্ষেত্রে এবং অনেকটা টেম্পারেচার রেঞ্জ জুড়ে ভ্যালিড হয়েছে। এবারে আমরা নেক্সট আরেকটা বিষয় সম্বন্ধে আলোচনা করছি যে আমরা থার্মাল কন্ডাক্টিভিটির একটা এক্সপ্রেশন ডিরাইভ করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে কে ইজ ইকুয়াল টু ইটা ইন্টু সিভি বা অথবা কে বাই ইটা সিভি দ্যাট ইজ ইকুয়াল টু 1। কিন্তু দেখা গেছে যে এই যে রিলেশন যেটা আছে এই রিলেশনটাও কিন্তু এক্সপেরিমেন্টালি পুরোপুরিভাবে ভ্যালিড হচ্ছে না, কিছু কিছু জায়গায় এটার কিন্তু অনেক ডেভিয়েশন দেখা গেছে। আমরা যখন থার্মাল কন্ডাক্টিভিটির এক্সপ্রেশনটা ডিরাইভ করেছিলাম তখন আমরা অলরেডি বলেছিলাম যে সেখানে অনেক কিছু ক্রুড অ্যাজাম্পশন করা হয়েছিল,
সেখানে ম্যাক্সওয়েলের যে মিন ফ্রি পাথ সেটা আমরা ইউজ করিনি, বা তার যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটাও প্রপারলি ইউজ করা হয়নি। এই সমস্ত বিভিন্ন কারণের জন্য অনেক রকম ক্রুড অ্যাজাম্পশন করা হয়েছিল, যার জন্য দেখা গেছে যে কে বাই ইটা সিভি ইজ ইকুয়াল টু 1, এই যে রিলেশন যেটা আছে এই রিলেশনটা কিন্তু এক্সপেরিমেন্টালি ভ্যালিড হচ্ছে না। তাহলে অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা কী হবে, আমরা এখানে ডিটেলড ম্যাথমেটিক্যাল জিনিসটা আলোচনা করছি না। মোটামুটি যেটা দেখা গেছে যে কে বাই ইটা সিভি দ্যাট ইজ এ কনস্ট্যান্ট হবে, সেটা 1 না হয়ে এই যে 8 নাম্বার একটা ইকুয়েশন যেটা দেওয়া আছে, কে বাই ইটা সিভি দ্যাট ইজ ইকুয়াল টু এপসাইলন হবে, দ্যাট ইজ এ কনস্ট্যান্ট, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 1/4 9 গামা মাইনাস 5। এই কনস্ট্যান্টের যে ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে গামার উপরে ডিপেন্ড করবে। গামা আমরা জানি যে মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে 1.66 হয়, ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে 1.4 হয়। তাহলে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে গামার যে ভ্যালু যেগুলো আছে এই গামার ভ্যালুগুলো কিন্তু আলাদা আলাদা হবে। তো যাই হোক না কেন, কে বাই ইটা সিবি এটা 1 না হয়ে এটা অ্যাকচুয়ালি এপসাইলন হবে এবং এটা গামার ওপরে ডিপেন্ড করবে। তাহলে দেখা গেল যে আলটিমেটলি যে আমরা ভিসকোসিটি বলি বা থার্মাল কন্ডাক্টিভিটি বলি, এই যে এদের যে এক্সপ্রেশন যেটা আছে এটা পুরোপুরি কিন্তু এক্সপেরিমেন্টালি ভ্যালিড হচ্ছে না। ফাইনালি ডিফিউশন সম্বন্ধে একটু আলোচনা করা যায়। ডিফিউশনের আমার এক্সপ্রেশন যেটা বের করেছিলাম দ্যাট ইজ ইকুয়াল টু 1/3 সিবার ইন্টু ল্যামডা। এবার ল্যামডা যদি আমরা ম্যাক্সওয়েলের থেকে আমরা যদি ভ্যালুটা যদি নিই তাহলে আলটিমেটলি যেটা হবে যে সিবার ডিভাইডেড বাই 3√2 পাই সিগমা স্কোয়ার এন হবে। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে ডিফিউশন কোএফিসিয়েন্ট ডি যেটা আছে সে কার উপরে ডিপেন্ড করছে না টেম্পারেচার উপরে। টেম্পারেচার কেন বলছি, কারণ সিবার আছে, ডি প্রপোর্শনাল টু সিবার আছে, তাহলে টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে এবং প্রেশারের উপরে ডিপেন্ড করবে। আর কি হবে না ডি প্রপোর্শনাল টু 1/n হবে এবং দ্যাট ইজ প্রপোর্শনাল টু T/P হবে। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডি প্রপোর্শনাল টু সিবার প্রপোর্শনাল টু √T। তো ফাইনালি আমরা যেটা বলতে পারি যে ডি প্রপোর্শনাল টু P ইনভার্স T⁻1.5। তো দেখা যাচ্ছে যে আনলাইক ভিসকোসিটি অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটি, দ্য এক্সপেরিমেন্টাল মেজারমেন্টস অন ডিফিউশন আর রেদার লেস অ্যাকুরেট। এখানেও সেই ইনঅ্যাকুরেসি থেকে যাচ্ছে। Nevertheless, the observed results show that D indeed varies inversely as pressure P, but the variation of D with temperature is not as T⁻1.5। মানে ইনভার্স ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু প্রেশার এটা তাও ঠিক আছে, বাট যে T⁻1.5 এর সঙ্গে যে প্রপোর্শনাল টু যে রিলেশন যেটা আছে সেটা সেইভাবে কিন্তু ভ্যালিড হচ্ছে না। তো মোটামুটি যেটা দেখা যায় যে এই যে টি এর যে পাওয়ার যেটা এটা বিটুইন 1.75 থেকে 2 এর মধ্যে থাকে, এবং এই ডেভিয়েশনের কারণগুলো অলরেডি আগে আলোচনা করা হয়েছে যে আমরা যে ক্রুড অ্যাজাম্পশনগুলো যেগুলো করেছিলাম সেই কারণে কিন্তু এই যে ডিফিউশনের যে এক্সপ্রেশন যেটা আছে এটা এক্সপেরিমেন্টালি পুরোপুরি ম্যাচিং হচ্ছে না। তো এই লেকচারটা এখানেই শেষ হলো।